বলেন তিনি। এ সময় তিনি আরো জানান, এখন পে কমিশনের কার্যপরিধি তৈরির কাজ চলছে। এছাড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া আর্থিক প্রতিবেদন আইন 2013 বিল সংসদের এই অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠানগুলো তাদের দুর্নীতি ও ভুল ত্রুটি ঢাকতে এই আইনের বিরোধিতা করছে বলে মনে করেন তিনি। আগামী 24 অক্টোবরের পরে নির্বাচনের সময়সূচি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। ধরে নিতে পারে যে মহার্ঘভাতাটা হচ্ছে, গভর্নমেন্ট এমপ্লয়িরা ধরে নিচ্ছে যে মহার্ঘভাতাটা হচ্ছে। আমি আগে তো বলেছি যে আমরা দেবো, কোন সময় দেবো। দিস ইজ অনলি হাউ হোয়াট ইজ দ্য ডেট? ইটস অনলি 12 সেপ্টেম্বর। 24 অক্টোবরের আগে আমাদের ইন্টারিম সরকার কোনো প্রয়োজন নেই, বাট ইন্টারিম সরকার করার প্রয়োজন আছে আমার মনে হয় ওই ইলেকশন শিডিউলের সঙ্গে সেটা সম্পর্কিত থাকবে। সুতরাং তার আগে পর্যন্ত আমরা ইফেক্টিভ গভর্নমেন্ট থাকবো, এই ইফেক্টিভ গভর্নমেন্টের সময় হবে। মধ্যরাতে সময় আরো থাকছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সওদা হত্যা মামলার মূল আসামি রাসেল চট্টগ্রামে গ্রেফতার। এবং পদ্মার অস্বাভাবিক ভাঙনে রাজশাহী সীমান্তে একটু একটু করে ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ, ঝুঁকির মুখে সীমান্ত নিরাপত্তা। একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন। সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এছাড়া কমপ্লায়েন্সের অধীনে তৈরি পোশাক কারখানায় উন্নত পরিবেশ নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে রাজধানী স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এ সময় দায়িত্বরত ডাক্তার ছাড়াও অভিনেতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। গতরাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাদের পাশাপাশি কর্মীরাও বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এই মতবিনিময় সভায় শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। দেখছেন মধ্যরাতের সময়, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন মধ্যরাতের সময়। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটে এক নতুন আপনি ন্যাচারালি। রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দুটি দেশের নতুন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলাদাভাবে দেখা করে ফিজি ও তুর্কমেনিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত নিজ নিজ পরিচয়পত্র দেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নবম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার দাওয়াতপত্র তুলে দেন। আগামী 29 থেকে 31 অক্টোবর লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পদ্মা সেতুর মূল অংশে নদী শাসনের জন্য 6,000 কোটি টাকা মূল্যমানের দরপত্র আহ্বান করেছে যোগাযোগ মন্ত্রণালয়। পুরান ঢাকার সোয়ারীঘাট সংলগ্ন কয়েকটি রাস্তা পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। পুরান ঢাকার বাবুবাজারের পাশে 12 কিলোমিটার জুড়ে রাস্তার পরিদর্শন করে মন্ত্রী রাস্তার বেহাল দশার জন্য তার অসন্তুষ্টি জানান। এক সপ্তাহের মধ্যে রাস্তার লেভেলিং না হলে এর প্রকৌশলী ও টেন্ডার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় পদ্মা সেতুর 10,000 কোটি টাকার টেন্ডারের 2 মাস পেরোনোর পর আরও 2 মাস মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন তিনি। ইতিপূর্বে অংশ নেওয়া 6টি প্রাক বাছাই প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নিতে পারে বলে জানান মন্ত্রী। 5 কোটি 10 কোটি টাকার কাজেও কিন্তু 2 মাস 4 মাস সময় বাড়ে। আর 10,000 কোটি টাকার টেন্ডার, এখানে 3টি কোম্পানি অংশগ্রহণ করেছে, সেজন্য তারা একটু সময় চেয়েছে। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে যে কোনো দিন 6,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয় আমরা নদী শাসনের
টেন্ডার আহ্বান করতে যাচ্ছি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহ মানে 2 মাস, এই সময়ের মধ্যে টেন্ডার খোলা একটা সম্ভাব্য তারিখ। দক্ষিণ কোরিয়া থেকে রেলওয়ের জন্য আনা 11টি লোকোমোটিভ উদ্বোধন করা হলো বৃহস্পতিবার সকালে। কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী এগুলো উদ্বোধন করেন। এছাড়া বিমানবন্দর স্টেশনে একটি যাত্রী লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, যাত্রী সেবার মান বাড়াতে আরও 16টি লোকোমোটিভ আগামী মাস থেকে রেলওয়েতে যুক্ত হতে শুরু করবে। এখন আনা লোকোমোটিভগুলো কিছুদিনের মধ্যে বিভিন্ন রুটে চলাচল করবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু লন্ডনে তার উপর হামলার সঙ্গে বিএনপি জামায়াত জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন। লন্ডন থেকে ফিরে বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, এ মাসের মধ্যেই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে। দেশের এবং বিদেশের মাটিতে আমার কোনো ব্যক্তিগত এবং পারিবারিক শত্রুতা কারোর সঙ্গে নেই। এটা একটা রাজনৈতিক হামলা, এটা একটা কাপুরুষোচিত হামলা, এটা একটা সন্ত্রাসী হামলা। এটাকে রাজনৈতিক হামলা এই জন্যে বলছি যে আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং যাদেরকে আমি বারবার বলছি যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে, তেতুল হুজুর, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ এবং সাম্প্রদায়িক শক্তি এবং সশস্ত্র জামাত এবং তাদের দোসর এবং পৃষ্ঠপোষক বিএনপি, তাদের পক্ষ থেকেই এই হামলা পরিচালিত হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এই সেমিনারে দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এজন্য দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বক্তারা বলেছেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা এখন সময়ের দাবি। সেমিনার শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। রামপালের কোনো ইম্প্যাক্ট হবে না। এখন যদি কোনো এনভায়রনমেন্টালিস্ট গ্রুপ বলে কি না ইম্প্যাক্ট হবে, তাহলে ওদেরকে একটা সায়েন্টিফিক স্টাডি করার পরে আমাদেরকে দেখাতে হবে বা বোঝাতে হবে। সেক্রেটারি লেভেলে মিটিং আরম্ভ হয়ে গিয়েছে। যখন প্রজেক্টগুলি আইডেন্টিফাই হবে, তখন আমরা আবার 3 দেশ মিলে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করব। প্রচণ্ড স্রোতের কারণে মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে এখনও স্বাভাবিক হয়নি ফেরি চলাচল। কয়েকটি ফেরি চলাচল করলেও ধীরগতির কারণে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি। এতে নষ্ট হচ্ছে দুপাশে আটকে পড়া পণ্যবাহী ট্রাকের কাঁচামাল। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও কাটেনি ফেরি সংকট। এ ঘাটের দুপাশে এখনও আটকে আছে পণ্যবাহী 3 শতাধিক ট্রাক। মানিকগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় পদ্মার পানি বেড়েছে 7 সেন্টিমিটার। বেড়েছে স্রোত এবং পাড় ভাঙনের ঝুঁকি। স্রোতের তোড়ে মঙ্গলবার বিকেল থেকেই মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে বাড়তি সতর্কতা নিয়ে ধীরগতিতে চলাচল করছে ফেরি। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে এই নৌ রুটে 5টি ফেরি চলাচল করলেও বিকেলে আরও 6টি ফেরি যোগ হয়। তবে এখনও দুপারে আটকে আছে শত শত গাড়ি। চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। আমরা কালকে রাত্রে 12টার দিকে আসছি, এখন বন্ধু ফেরি পাইনি। কাঁচামাল নিয়ে আসছি, কাঁচামাল নষ্ট করছে। কাঁচামালের গাড়ি আছে 200-র উপরে হবে, কিন্তু সবই তো বরফ, মাছের তো বরফ শেষ। কাঁচামালের অবস্থা দেখেন কি অবস্থা। আলু ভাত 40 টাকা, চা খায় 15 টাকা, 40 টাকা। এদিকে মাওয়ায় এই নদী ভাঙনকে প্রাকৃতিক বলে দাবি করছেন বিআইডব্লিউটিএ। পদ্মা নদী প্রতি 25 বছর পর পর তার মেইন চ্যানেলটা শিফট করে। একবার এটা মাদারীপুরের দিকে যায়, একবার ওদিক থেকে মাওয়ার দিকে আসে। এটা এবছর এখন 23 বছরে পড়েছে। এখন হচ্ছে মাওয়ার সাইডে ভাঙছে। অন্যদিকে পানি বাড়ার কারণে নাব্য সংকট না থাকলেও প্রবল স্রোত থাকায় এখনও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে ছোট বড় সব মিলিয়ে 11টি এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 5টি রোরো এবং 5টি কেটাই ফেরি চলাচল করছে। নাহিদা আরিফিন, সময় সংবাদ। এদিকে অন্য যে কোনো মৌসুমের চেয়ে এবার পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত সীমান্তের কাছে থাকা রাজশাহীর পবা উপজেলার বাংলাদেশের ভূখণ্ড।
নদীর ভাঙনে একদিকে যেমন একটু একটু করে ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে নদীর পানিতে প্লাবিত হয়ে ব্যাহত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সীমান্ত ফাঁড়িগুলোর কার্যক্রম। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন এই অঞ্চলে তাদের প্রায় 7টি সীমান্ত ফাঁড়ি কমবেশি ক্ষতির মুখে পড়ায় সীমান্ত নিরাপত্তা রক্ষায় ঝুঁকি বেড়েছে। আরও জানাচ্ছেন মেহেরুল সুজন। কয়েক দশক পর প্রমত্তা রূপ নেয়া পদ্মার পানিতে মিলেমিশে একাকার হয়ে গেছে বাংলাদেশ ভারত সীমান্ত। গত জুলাই মাস থেকে পদ্মার ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে একের পর এক বিজিবির সীমান্ত ফাঁড়ি। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে চর খিদিরপুর সীমান্ত ফাঁড়ি বিলীন হয়ে গেছে পদ্মার বুকে। প্লাবিত হওয়ার কারণে 10 নম্বর পদ্মার চর ও চর খিদিরপুর ফাঁড়ির কার্যক্রম স্থানান্তর করা হয়েছে অন্য ফাঁড়িতে। সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে মানুষ বাস করে থাকে বিজিবির সীমান্ত ফাঁড়িগুলোর ভরসাতেই, কিন্তু সেগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এই গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যেও নতুন শঙ্কার জায়গা তৈরি করেছে নিরাপত্তার প্রশ্ন। সামনে ভাঙন, আমাদের সাইডে বর্ডার, ওদিকে যাওয়ার সমস্যা, বাড়িঘর সুতে ভাঙে চলেছে। এখন আমরা